হালদা, ছিটকিনি, কালো মেঘের ভেলার মতো সিনেমা কিংবা কষ্টনীর অসময়ের মতো ওটিটির কাজের জনপ্রিয় এক অভিনয় শিল্পীর নাম রুনা খান। এবার নতুন সিনেমা নিয়ে আসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী। সিনেমার নাম নীলপদ্ম। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 23তম আসরে বাংলাদেশ প্যানোরামা বিভাগে নির্বাচিত হয়েছে সিনেমাটি। নীলপদ্মের অজানা গল্প জানাতে আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন রুনা খান। ওয়েলকাম টু স্যান্ডেলিনা সুপারস্টার নাইট। অনেক ধন্যবাদ। কেমন আছেন আপু? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। শুরুতেই নীল পদ্ম হয়ে আসার ফিলিংটা জানতে চাই, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, কারণ আন্তর্জাতিক, আমরা সবাই জানি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে 11ই জানুয়ারি, 19 জানুয়ারি পর্যন্ত চলবে। যেটা আপনি শুরুতে বলছিলেন যে আমার প্রথম মুক্তিপ্রাপ্ত দুটো সিনেমা হালদা এবং ছিটকিনি। মজার বিষয় হচ্ছে এই দুটো সিনেমা একই দিনে মুক্তি পেয়েছিল। তো তারপর এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং এই প্যানোরামা বিভাগেই দুটো সিনেমা দেখানো হয়েছিল এবং সেই বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় হালদা। তো সেটা পার হয়ে নীলপদ্মর ব্যাপারে আমার যেটা বিশেষ ভালো লাগার সেটা হচ্ছে যে এবছর আমাদের দেশের 10টি সিনেমা, পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখানো হচ্ছে। তার মধ্যে অন্য ছবিগুলো হলে আগে মুক্তি পেয়েছে, বা আমার হালদা ছিটকিনির বেলায়ও যেটা হয়েছিল, আগে দেশে হলে মুক্তি পেয়েছিল, তারপর উৎসবে অংশগ্রহণ করেছিল। কিন্তু নীলপদ্ম এই উৎসবেই, আন্তর্জাতিক উৎসবেই এটার প্রিমিয়ার হচ্ছে 15 তারিখে। আমি নিজে প্রথম দেখতে পাবো, কারণ আমি ডাবিং করার সময় শুধু নিজের অংশটুকু দেখতে পেয়েছি। হ্যাঁ, ভীষণ রকম ভালো লাগা কাজ করছে। আচ্ছা, তো ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অন্যান্য দেশের সিনেমার মানে ভাষার সিনেমা, তো তার সাথে আসলে নীলপদ্ম বিষয়টি কেমন লাগছে? খুব ভালো লাগছে। নীলপদ্মতে আমি যে চরিত্রে কাজ করেছি সেই চরিত্রটির নাম নীলা। নীলা একজন যৌনকর্মী। তো নীলাকেই নীলপদ্ম বলে সম্বোধন করা হচ্ছে। তো একটি সিনেমার নাম ভূমিকায় যখন একজন অভিনয় শিল্পীকে ভাবা হয় বা কাজ করার সুযোগ পায়, সেটা তো যে কোনো অভিনয় শিল্পীর জন্য ভীষণ রকম সম্মানের, আনন্দের। আমার ধন্যবাদ আমার পরিচালক তৌফিক এলাহির প্রতি। তৌফিক এলাহিরও এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম অ্যান্ড মিডিয়া থেকে পড়াশোনা করেছেন, পিএইচডি করেছেন। এখন তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আছেন। তো এই কাজটি যেহেতু এটা আমি এই জন্য বললাম, তার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু পড়াশোনা, ফিল্ম, তিনি মানে দীর্ঘদিনের গবেষণা, এই কাজটা শুরু করার আগে তিনি একটা লম্বা সময় গবেষণা করেছেন। আমরা জানি যে দৌলতদিয়া আমাদের এশিয়া উপমহাদেশের সবচাইতে বড় যৌনপল্লীর একটা, এবং তৌফিক ভাই যে কাজটা করতে চেয়েছেন যে তিনি একটি চরিত্রের মধ্য দিয়ে, একটি গল্পের মধ্য দিয়ে ওই সম্প্রদায় বলতে আমি বোঝাতে চাচ্ছি যে যৌনকর্মীদের আর্থসামাজিক অবস্থান, তাদের মনস্তত্ত্ব বা সবকিছু তুলে ধরার একটা চেষ্টা করা হয়েছে। যেহেতু দৌলতদিয়ার প্রসঙ্গে এসেছে, আপনাকে জানতে চাই দৌলতদিয়াতে যে শুটিং করা হয়েছে, তো সেখানকার আসলে বিষয়গুলো মনে পড়ে কিনা? দৌলতদিয়াতে আসলে আপনি কিভাবে ওখানে জীবনযাপন করেছেন, কিভাবে কাজ করেছেন, মনে পড়ে? হ্যাঁ, আমরা এরকম শীতের মধ্যেই শুটিং করেছিলাম এবং দৌলতদিয়াতে যেটা হয় যে অভিনয় কর্মী হিসেবে শুটিং এর জন্য অনেক জায়গায়, দেশের বাইরে অনেক জায়গায় আমরা যাই, কিন্তু দৌলতদিয়াতে আমি এই প্রথম গেলাম শুটিং এর জন্য। এর আগে আমি হালদার শুটিং করেছিলাম রাজবাড়িতে। হ্যাঁ, প্রথম যে আবার অভিজ্ঞতাটা যেটা হয়েছে, যে কদিন আমি ওখানে ছিলাম শুটিং এর ফাঁকে ফাঁকে, ওখানকার মেয়েরা, ওরা এত ভালোবাসাপূর্ণ সময় আমাকে এবং আমার পুরো টিমকে উপহার দিয়েছে, এত সহযোগিতাপূর্ণ আচরণ। যেটা আমি শুরুতে বলছিলাম যে চরিত্রটিকে পর্দায় ঠিকঠাকভাবে উপস্থাপন করার জন্য আমাকে ভীষণ রকম সহযোগিতা করেছেন আমার পরিচালক, কারণ তিনি আমাকে চরিত্রের ব্যাকগ্রাউন্ড বা চরিত্রের মানসিক অবস্থা বা এই চরিত্রটার সামনে কি ভাবছে,
তার জীবনটাকে কিভাবে দেখতে চাইছে সে সমস্ত দিয়ে তিনি যেমন, এবং এই তথ্যগুলো আসলে তিনি গবেষণা করে যা পেয়েছেন, বহু জীবনের অংশ থেকে নিয়ে তিনি একটা জীবনের মধ্য দিয়ে দেখাতে চেয়েছেন। এটা যেমন আমি বলছি যে তথ্যগত সহযোগিতা আমার পরিচালক আমাকে করেছেন, আর প্র্যাকটিক্যালি মানে বাস্তবে সেখানে যাবার পর আমাকে ভীষণ রকম সহযোগিতা করেছে ওখানকার মেয়েরা। আমার টিমের প্রতি তো কৃতজ্ঞতা বটেই। আমি এভাবে বলতে চাই যে যদি পর্দায় নীলপদ্ম দেখে নীলাকে বিশ্বাসযোগ্য মনে হয়, তার তার কৃতিত্ব আমার পরিচালক, আমার টিমের সবার এবং যৌনপল্লীর মেয়েদের, কারণ ওরা আমাকে এবং আমাদের টিমকে ভীষণ রকম সহযোগিতা করেছে। আপু এরকম র লোকেশনে প্রথমবার গিয়েছেন, শুটিং করেছেন, অভিজ্ঞতা জানবো কিন্তু যেমনটি বলছিলাম আপু এরকম র লোকেশনে প্রথমবার গিয়েছেন, প্রথমবার শুটিং করেছেন, অভিজ্ঞতা যদি একটু ছোট্ট করে শেয়ার করেন আপু। যেটা আমি বলছিলাম না শুরুতে, শীতের সময় তো আমাদের ঢাকায় তো আসলে খুব বেশি ঠান্ডা পড়ে না, তো ওখানে যাবার পর আমি দেখছি যে ভীষণ ঠান্ডা। অভিজ্ঞতার আমি শুধু বলবো যে মানুষ হিসেবে ওরা আমাকে এত সমৃদ্ধ করেছে, এত ভালোবাসা দিয়েছে। যে কটা দিন আমরা ওখানে কাজ করেছি, শুটিংয়ের ফাঁকে ফাঁকে মেয়েরা এসে আমার সাথে গল্প করছে, আড্ডা দিচ্ছে, এবং সেই গল্পের মধ্যে নানা বিষয় ওরা আমাদের যে কাজগুলো দেখে, যাদের কাজ ভীষণ পছন্দ করে, যেমন যেহেতু আমি কাজ করেছি, ওরা আমার একটি নাটকের কথা বলছিল খুব ফ্যামিলি ক্রাইসিস, এবং সেই ফ্যামিলি ক্রাইসিসের শেফালি খালা চরিত্রটা ওদের খুব পছন্দের, সেই চরিত্রের কথা বলছিল। কাবিলা মানে পলাশ, আমাদের অভিনেতা পলাশ, ওর এই চরিত্রটা ওদের খুব পছন্দের, ওরা দেখে, সেই গল্প করছিল। এবং সবাই আমার সাথে সেলফি তুলছে। ওরা ওই যে বলতে হচ্ছে ওখানে দোকান আছে, সব আছে, মানে ওই দোকান থেকে ঝালমুড়ি কিনে এনে খাওয়া দিচ্ছে আমাকে, চকলেট, মানে ওরা ওদের টাকা দিয়ে কিনে এনে আমাকে খাওয়াচ্ছে। এবং সারাদিন ধরে ওরা, দিনে ওদের খুব বেশি কাজ থাকে না, ফ্রি থাকে ওরা, তো সারাদিন ধরে ওরা আমার সাথে গল্প করছে। এবং আমি কিভাবে অভিনয় শুরু করলাম, কতদিন থেকে, কেন আমার অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হলো, হ্যাঁ। এবং যেমন পলাশের কথা, পলাশকে ওরা ভীষণ পছন্দ করে, ওরা কাবিলা বলছিল, পলাশ বলছিল না। তো আমাকে বলছে আপনি পলাশের সাথে, কাবিলার সাথে অভিনয় কাজ করেছেন? আমি বলছি হ্যাঁ, কাজ করেছি। তো যেটা আপনি বলছিলেন যে অভিজ্ঞতাটা আসলে আমরা হয় কি যে বাইরে থেকে আমাদের একটা রকমের ধারণা থাকে, সেই মানুষটার বা সেই মানুষগুলোর কাছে না যাওয়া পর্যন্ত আমরা বাস্তব ধারণাটা পাই না। আমি আসলে বাস্তব এই ধারণাটা ওদের কাছ থেকে নিয়ে এসেছি যে পেশাগতভাবে আমি একটা কাজ করে জীবিকা নির্বাহ করি, ওরা একটা কাজ করে জীবিকা নির্বাহ করে, আপনি একটা কাজ করে জীবিকা নির্বাহ করেন। এর বাইরে আমরা শুধুই মানুষ, আমাদের গল্প, হাসি, আনন্দ, কষ্ট, যন্ত্রণা সবার একই, একদম আমরা শুধুই মানুষ। আপু একটু ছোট্ট করে জানতে চাই, এই পাড়ার মেয়েরা শাড়ি পরিষ্কার করবার পরে সেই শাড়ি আবার পুনরায় ব্যবহার করে, বিষয়টা আসলে যদি একটু জানি। এটা একদম আমার ইয়েতেই ঘটেছে। যেমন আমরা আসলে কস্টিউম আমি যেভাবে যা নিয়ে গিয়েছি, ওখানে যাবার পর আমরা দেখছি যে ওরা অনেক কালারফুল, হ্যাঁ কালারফুল, ওরা কিন্তু খুব মেকআপ নেয় না। মেকআপ বলতে আমি বোঝাতে চাচ্ছি বেস টেস খুব বেশি থাকে না, হয়তো ঠোঁটের রংটা একটু গাঢ় রং, একটা টিপ পড়ছে, ঝুমকা পড়ছে এবং কালারফুল কাপড়। তো ওখানে যাবার পর দেখলাম যে আমার পোশাকটা ঠিক ওদের মতো হচ্ছে না, একটু আলাদা হচ্ছে। তারপর আমার টিম, পরিচালক, সহকারী পরিচালক, ওরা সবাই মিলিয়ে করলো, এবং আমি কয়েকটা দৃশ্যে ওদের কাপড় পরে কাজ করেছি। ওরা একজন এসে আমাকে বললো যে আপু এই কাপড়টা ধোয়া, তোমার যদি কোনো অসুবিধা হয়? আমার কোনো অসুবিধা নেই, কাপড়টা ধোয়া থাকলে মানে অন্য 10 জনের কাপড়ও যা, তোমার কাপড়ও তাই, আমার কোনো অসুবিধা নেই। এবং আমি সেই কাপড় পরে কাজ করেছি। আমার পরিচালক আমাকে বলছিলেন খুবই যে ওদের যে ঘরগুলোতে ছোট ছোট ঘর, মানে টিনের ঘর, আমরা যে অংশটাতে কাজ করেছি টিনের ঘর, ছোট ছোট রুম, তো ওরকম 3-4টা রুম। আমাদের পরিচালক যে পাশাপাশি সাউন্ডের একটা ব্যাপার থাকে, সাউন্ড বলতে হচ্ছে যে আপনি জানেন শুটিংয়ের অডিও, তো 3-4টা রুম আমাদের পরিচালক শুটিংয়ের জন্য নিয়েছেন, মানে ওদের কাছ থেকে ভাড়া নিয়েছেন। তো সেই একটা রুমে ওদের বিছানায়, ওদের ঘরে একেবারে লোকেশনে শুটিং হয়েছে। আমার পরিচালক আমাকে শুটিংয়ের সময় বলছিলেন যে রুনা, আমি আপনার কাছে
সব সময় গ্রেটফুল থাকবো যে আপনি যে এভাবে কাজটা করেছেন, এরকম একটা সিচুয়েশনে অ্যাডজাস্ট করে নেওয়ার যে ব্যাপারটা, মানে তিনি বারবার বলছিলেন যে যেহেতু তার সাথে আমার প্রথম কাজ, বলছিল যে যেহেতু আপনার সাথে আমার কাজের অভিজ্ঞতা নেই, আমার একটু শঙ্কা ছিল যে আপনি রাজি হবেন কিনা ওদের ঘরে কাজ মানে ওদের ঘরে আমরা শট নিচ্ছি, ওদের বিছানায় শট নিচ্ছি, সেখানে ধোয়া চাদর দিয়ে দেওয়া হয়েছে, মানে শুটিংয়ে যেটা হয়। তো আমার কাছে না মানে একেবারেই মনে হয়েছে যে কাজ, এটা শুধু আমার কাজ, ওদের কাজ। আর বারবারই আমার কথায় উঠে আসবে যে ধন্যবাদ, কৃতজ্ঞতা আমার পরিচালক, আমার সহশিল্পী, যেমন এই সিনেমার খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করেছেন রাশেদ মামুন অপু, এবং অপু ভাই আমাকে এত সহযোগিতা করেছেন। আর বিশেষভাবে আমাকে বলতে হবে আমাদের সিনেমাটোগ্রাফার নাহিয়ান বেলালের কথা, একেবারেই তরুণ একজন সিনেমাটোগ্রাফার। যেটা হয় যে সিনেমার খুব একটু কৌশলগত কিছু ব্যাপার থাকে, আমার পরিচালক আমাদেরকে বলতে পারছেন, কিন্তু অপু ভাই আমি দুজন মোটামুটি গালে হাত দিয়ে বসে আছি যে মানে এই সিনটা আমরা এক্সিকিউট করব কিভাবে। তো তখন নাহিয়ান বেলাল বলছে, আপু তুমি কিছু চিন্তা করো না, এইটুকু ফ্রেম, এইটুকু শট, তুমি মানে এত সহজ করে দিয়েছে বেলাল আমাদের সেই অংশের কাজটা, যে আমাকে অবশ্যই বিশেষ ধন্যবাদ নাহিয়ান বেলালের প্রতি জানাতে হবে, কারণ তার কর্ম দক্ষতা। নীলার কাছে জানতে চাই, নীলপদ্ম আসলে কেমন গল্প বলবে? নীলপদ্ম জীবনের গল্প বলবে, নীলপদ্ম মানুষের গল্প বলবে, মানুষের অধিকারের কথা বলবে। যদি সেই গল্পটা দেখে মনে হয় যে আমরা কি ওদেরকে শুধু মানুষ হিসেবে ভাবতে পারি কিনা, সম্মানটা দিতে পারি কিনা হয়তো। তবে এটুকু আমি উল্লেখ করতে চাই যে আমার পরিচালক কোনো বক্তব্যধর্মী বা মোটিভেশনাল তার কোনো বক্তব্য নেই। তিনি নীলা এবং তার আশেপাশের আরো কিছু চরিত্রের মধ্য দিয়ে একটা গল্প বলতে চেয়েছেন, যে আসলে হয় কি আমরা যৌনকর্মী জানি যে সে যৌনকর্মী, কিন্তু সে কোথা থেকে এলো, ওখানেই তো তার বেশিরভাগেরই জন্ম কিন্তু ওখানে হয়নি। অনেকে আছে যে ওখানে জন্মেছে, তারপরে মায়ের পেশা, সেই পেশাতেই গিয়েছে, এমনও আছে। কিন্তু বহু মেয়েরা আছে যারা আসলে একটা পরিবারে বাবা মা ভাই, স্বাভাবিক পরিবার, প্রেম বিবাহ এরকম সম্পর্কের মধ্যে ছিল, একেবারে স্বাভাবিক আমরা সমাজের যে জীবনগুলো বলি, আমার আপনার যে জীবন, এইরকম জীবনের মধ্য থেকে আসলে তারা ওখানে এই পেশাটার মধ্যে যান। কে কেন কিভাবে আসেন, অনেক গল্প। এবং ওখানে ওই পেশাতে যুক্ত হবার পরও তারা কি আসলে সারা জীবন ওই পেশাটাতেই থাকতে চান? কারো কি কখনো কোনো মানুষের প্রতি, তাদের যারা গ্রাহক, তাদেরই কি কারোর প্রতি কখনো মনের সম্পর্ক, প্রেমের সম্পর্ক, মানসিক নির্ভরতা তৈরি হয় না, বা কোথা থেকে কোনো আশ্বাস পায় না? সেই বিষয়গুলো তুলে আনার একটা চেষ্টা, সেই আশ্বাস পেয়ে কি তারা আসলে চেষ্টা করে আবার আমাদের দৃষ্টিতে যেটা স্বাভাবিক সামাজিক জীবন, সেই জীবনে ফেরার? কিন্তু সমাজ বা রাষ্ট্র কি তাদের সেই... আচ্ছা, সিনেমার নাম আসলে নীলপদ্ম কেন রাখা হয়েছে? স্পেশাল কোনো কারণ আছে কি? হ্যাঁ, নীলপদ্ম আমাদের হিন্দু মানে পুরাণ অনুসারে নীলপদ্ম হচ্ছে খুব সহজে দেখা যায় না, পাওয়া যায় না, এরকম দুর্লভ একটি ফুল। এবং যে চরিত্রে আমি কাজ করেছি নীলাকেই মূলত নীলপদ্ম বলে সম্বোধন করা হচ্ছে। আপনি একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। চারপাশে কিন্তু একটা ভাইরালের অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি, কে বা কারা যেন রুনা খানকে প্রায় ভাইরাল করে দেয়। এ বিষয়ে একটু জানি, এবং সে কিন্তু খুব টক অফ দ্য টাইমে চলে আসে, সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল হ্যান্ডেলে গেলে আমরা রুনা খানকে দেখতে পাই, যেটা করছেন সেটাই ভাইরাল হয়ে যাচ্ছে। এই বিষয়ে একটু জানতে চাই, কেমন এনজয় করেন না কিভাবে হ্যান্ডেল করেন? এটা আসলে আমি তো একজন পেশাদার অভিনেতা এবং মডেল, তো আমি আমার কাজটা করছি। যেটা হয় যে একটু যারা আমরা পরিচিত মুখ, চেনা মুখ, তাদের ব্যাপারে দর্শকদের নানা রকম কৌতূহল থাকে। আবার এখন সত্যিই বলবো, আমি সংবাদ মাধ্যমে বসেই সংবাদ মাধ্যমের কথা বলবো যে দেশের প্রথম সারির সংবাদ মাধ্যম শুধু নয়, অসংখ্য ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, মোবাইল সাংবাদিকতা, নানা কিছু তৈরি হয়েছে। পেশাদারিত্বের জায়গাটা আমাদের এখনো তৈরি হয়ে ওঠেনি, যে তবে আমি আশাবাদী হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আবার অনেকে পজিটিভ কথাও বলেন যে রুনা খান বেশ আবেদনময়ী, এটাও কিন্তু শোনা যায়। ওটা যে বলছে তার দেখবার দৃষ্টিভঙ্গি, মানে থ্যাংক ইউ,
থ্যাংক ইউ। টাঙ্গাইলের সখীপুরের কথা কি মনে পড়ে আপু? ও মা, মনে পড়ে মানে কি, টাঙ্গাইলের সখীপুর তো আমার মানে সারা গায়ে, আমার রক্তে রক্তে লোমকূপে। আমার জন্ম হয়েছে টাঙ্গাইলের মির্জাপুরে। আমার দাদুর বাড়ি নানুর বাড়ি মির্জাপুর। আমার 3 বছর বয়স থেকে এসএসসি পর্যন্ত কেটেছে সখীপুরে। আমার হাই স্কুল মানে 93 থেকে 98, আমার হাই স্কুল, প্রতিদিনের বন্ধুদের সাথে খেলা, টিফিন পিরিয়ডে খেলা, স্কুল থেকে মাসে একবার বন্ধুরা মিলে সিনেমা দেখতে যাওয়া। এবং সেই সময়টাতে আমি টেলিভিশনের কথা বলছি যে টেলিভিশন সবচাইতে জনপ্রিয় ছিলেন সে সময় শমী আপু, বিপাশা আপু। এবং আমাদের বাসায় একটা সাদা কালো টিভি ছিল, এমন করে ছাড়তে হতো। হ্যাঁ, আর একটা ক্যাসেট ছিল যে ফিতা। আব্বু সকালে ঘুম থেকে উঠে সকালে মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর এদের গান শুনছে। মানে আমার বেড়ে ওঠাটা হয়েছে গান, সিনেমা, খেলা, টিভি নাটক। অনেক মেমোরি রয়েছে। এবার আসলে নীলপদ্মে আবার আসতে চাই। গত বছর যুক্তরাষ্ট্রে সুনিত্রা সেন ফিল্ম ফেস্টিভ্যালে এটি প্রদর্শিত হয়েছে। এ ব্যাপারে একটু জানতে চাই, কেমন লেগেছে অনুভূতিটা? আসলে খুব ভালো লেগেছে, যদিও সেই প্রদর্শনীতে আমার অংশগ্রহণ করা হয়নি, কিন্তু সেখানে যারা সিনেমাটি দেখেছেন তারা তাদের ভীষণ ভালো লাগার কথা জানিয়েছেন। এবং হয় কি যে এক একটা সিনেমা, মানে সিনেমার অনেকগুলো জনরা থাকে, এই সিনেমাটাই আসলে জীবনের গল্প বলছে, এটা এই জনরার ছবি। তো যারা এই ছবিতে জীবন দেখতে পছন্দ করেন তাদের কাছে ভীষণ ভালো লেগেছে। তারা বিশেষভাবে অপু ভাইয়ের অভিনয়ের প্রশংসা অনেকেই আমার কাছে করেছে। অপু ভাই এত ভালো কাজ করেছেন, রাশেদ মামুন অপু। হ্যাঁ, আর পরিচালকের কথা। আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাগৃহে নীলপদ্ম আমরা কবে দেখতে পাবো আপু? এই বছরই আরো কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই সিনেমাটার অংশগ্রহণ করার কথা। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আপু, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। নীলপদ্মের জন্য অনেক অনেক বেস্ট উইশেস, অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ। ভিউয়ার্স, সানডেলিনা সবুজ ম্যাটের আজকের আয়োজন ছিল পর্যন্ত। আবার ফ্রেশ ব্যাক, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন যমুনা টেলিভিশন। গুড নাইট।